গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো সোমবার। কৃপা কলেজে চলে গেছে সেই ভোর 5টার সময়। না, আমি ভোর 5টায় উঠিনি আজকে। আজকে আমার 4টের সময় ঘুম ভেঙে গেছে। 5টার অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু 4টের সময় না ঘুমটা ভেঙে গেল। তারপর 4টে থেকে 4:30 অবধি আমি মোবাইল দেখলাম। 4:30-র সময় আমি নিচের ঘরে চলে এসেছি। এসে তারপরে ওই রান্না করলাম। কৃপা কলেজে খাবার নিয়ে গেছে, তো আজকে আবার রুটিও করেছি। তারপর টুকটাক একটু একটু করে অনেক সবজিপাতিই আজকে রান্না করছি। কদিন বাড়িতে থাকবো না, ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, তো একবারে আমার বরকে আজকে সব সবজিপাতি রান্না করে খাইয়ে দিয়ে যাচ্ছি। কারণ ওই যে বাড়িতে থাকবো না এই কদিন, তারপর ও এই কদিন তো এখানে ওখানে খাবে, হয় হোটেলে খাবে, মাঝে মধ্যে আমার ভাসুরদের বাড়িতে খেতে বলে তো সেখানে খায়, রাতের বেলা বাড়িতে ছাতু বানায় বা মিউসলি খেয়ে নেয়, ওরও কষ্ট হয়ে যাচ্ছে। তা যাই হোক, ওই জন্য আজকে একটু সবজিপাতিটা বেশি বেশি করে রান্না করছি। আর আমি যে 2-3 দিনের রান্না করে ফ্রিজে রেখে যাব, সেটা আমার বর একদমই পছন্দ করে না, খুব চেঁচামেচি করে। না, ওইভাবে রান্না করবে না, আমি বাসি খাবো না, আমি হোটেলে খেয়ে নেবো, তাও আমি বাসি খাবো না। তো ওই জন্য ওইভাবে আর রান্না করি না। ও একবারে ওই অল্প অল্প করে 5-6 রকমের খাবার দিয়ে খাবে, একটু 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 করে। তো আজকে সেরকমই একটু একটু করে এটা ওটা রান্না করেছে। আজকে তো সোমবার। কৃপা সেই ভোরবেলা পুজো দিয়ে তারপরে বের হয়েছে, স্নান টান করে পুজো দিয়ে। আজকে সোমবার, বাবা ভোলানাথের পুজো দিয়েছে। আমিও ঠাকুর ঘরে ঢুকবো, একটু পরে ঢুকবো। এখন লাউয়ের তরকারিটা রান্না করব। তো সেই বোনের বাড়ি থেকে যে লাউটা নিয়ে এসেছিলাম, সেই লাউয়ের তরকারিটা আজকে করব। শুক্রবার দিন বোনের বাড়ি থেকে একটা লাউ নিয়ে এসেছিলাম, সেটা 3 দিন ধরে ঘরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কারণ রান্নার তো সুযোগ হয়নি, তারকেশ্বর গিয়েছিলাম, তারপর আবার আমার মা রান্না করে অনেক মাছ তরকারি দিয়েছিল, ওই জন্য এটা রান্না করার আর সুযোগ হয়নি। তা আজকে এটা রান্না করব, কিন্তু এত বড় একটা লাউ তো আমরা খেতে পারবো না, সেই জন্য সবার সাথে এটা শেয়ার করব। পাশের বাড়িতে দেব, তারপর আমার ভাসুরদের বাড়িতে দেব, আর কিছুটা আমাদের জন্য রেখে দেব। তো সেগুলোই এখন ভাগ করছি। লাউটা কাটার পর আমার বর আমাকে বলল যে দেখো, লাউয়ের ভেতরটা কেমন খাবলা খাবলা, তুমি ঠিক করে কাটতে পারোনি, তোমার কাটা ঠিকঠাক মতো হয়নি। তো সেই জন্য আমার বরের সাথে আবার আমার একচোট অশান্তি হয়ে গেল। লাউয়ের ভিতরের বীজটা বড় হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে লাউটা। লাউয়ের বীজগুলো পড়ে যাওয়াতে ওই জায়গাগুলো কেমন যেন খাবলা খাবলা হয়ে আছে। আর তাছাড়া লাউটা না কেমন যেন একটু ফাঁপা টাইপের, ভেতরের দিকটা কীরকম যেন ফাঁপা টাইপের। তো যাই হোক, তাই আমার বরকে আমি বললাম যে আমি কি লাউয়ের ভিতরে ঢুকে ওরকম খাবলে খাবলে নিয়েছি, তুমি যে আমার দোষ দাও সব সময় সব কিছুতে। লাউয়ের ভেতরে আমি আবার কি কাটিং করতে গেলাম সেটা তো আবার আমার মাথায় এখন অবধি ঢুকছে না। লাউ যেইভাবে বটি দিয়ে 4-5 টুকরা করা হয় সেইভাবেই তো আমি করলাম, ওরকম খাবলে খাবলে কেন গেছে সেটা নাকি আমার দোষ। সংসারে মানুষ মনে হয় বিয়েটা এই জন্যই করে, সংসারে খারাপ কিছু হলে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দেবে। খারাপ যখন কোনো কিছু সংসারে ঘটে, তখন স্বামী স্ত্রীর উপরে দোষ দেবে, স্ত্রী স্বামীর উপরে দোষ দেবে। এই জন্যই মনে হয় মানুষ বিয়েটা করে। লাউয়ের টুকরোগুলো আমার বর ব্যাগের মধ্যে করে নিয়ে চলে গেল সবাইকে দেওয়ার জন্য, আর আমি বাইরে গাছগুলোতে জল দিলাম। কয়েকদিন আবার বাড়িতে থাকবো না, সেই জন্য গাছগুলোকে একটু ভালো করে দেখে গেলাম। আর ওই পাতাগুলোতে না নোংরা পড়েছিল, রাবার গাছের পাতা, তারপর অ্যারিকা গাছের পাতা, এগুলোতে খুব ধুলো পড়েছিল। তো গাছগুলোকে একদম আজকে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। গতকাল রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি করব, ওই জন্য ছোট ছোট করে বড়াগুলো করে নিচ্ছি। ডালের বড়া, ডালের বড়ি, তারপর চিংড়ি মাছ, এসব দিয়ে লাউয়ের তরকারি রান্না করলে আমার কাছে খেতে বেশ ব্যাপক লাগে। লাউ জিনিসটা খেতেই খুব ভালো লাগে, সেটা যেভাবেই রান্না করা হোক না কেন, নিরামিষভাবে হোক আর আমিষভাবে হোক, যেভাবেই লাউয়ের তরকারি রান্না হোক না কেন, আমার সেভাবেই লাউয়ের তরকারি খেতে খুব ভালো লাগে। আর গরমের দিনে লাউয়ের তরকারি খাওয়া তো খুবই ভালো। তো লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ফাঁকে ফাঁকে ঘরের এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি। রান্নাঘরে এখানে একটা শেলফের মধ্যে রুটি মেকার, তারপরে স্যান্ডউইচ মেকার, বরফের ট্রে, তারপর আলু কাটার একটা কেমন যেন মেশিনের মতো রয়েছে, মেশিন না, ঠিক ভুল বললাম, ওটা চপার, ওই আলু কাটে ওটা দিয়ে। তো এগুলো আমার বর কিনেছিল, আমি কিনিনি।
তো ওটা সেরকম একটা কাজে লাগে না। যাই হোক, এখানে আর কি কয়েকটা জিনিসপত্র রয়েছে, এগুলো সেরকম একটা কাজে লাগে না। স্যান্ডউইচ মেকার দিয়ে তো আগে খুব স্যান্ডউইচ বানানো হতো, কিন্তু কৃপা অসুস্থ হওয়ার পরে এখন আর স্যান্ডউইচ বানানো হয় না, কারণ ওর তো এসব খাওয়া বারণ। ওই জন্য এখন আর সেইভাবে স্যান্ডউইচটা বানানো হয় না। স্যান্ডউইচ মেকারটা ভালো আছে। এখন এই জিনিসগুলো সেইভাবে ব্যবহার করা হয় না বলে এই জিনিসগুলোর উপরে মোটা হয়ে ধুলো পড়েছিল, তো সেগুলোই আমি আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। এই দেখো, পুরো শেলফটা ভালো করে মুছে নিয়েছি, আর ওই শেলফের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোও মোছা হয়ে গেল। এদিকে লাউয়ের তরকারিটাও হয়ে গেল। তো লাউয়ের তরকারি দেখো একদমই অল্প হয়েছে, খেতে কিন্তু খারাপ হয়নি। আমি মনে করেছিলাম যে এটা বুড়ো হয়ে গেছে, খেতে মনে হয় সেরকম একটা ভালো লাগবে না, কিন্তু খেতে খারাপ লাগেনি। গাছের জিনিস তো, ওই জন্য এগুলোর একটা নিজস্ব টেস্ট থাকে। আর এখন আবার আমি এই উপরের সমস্ত ক্যাবিনেটগুলো মুছে নিচ্ছি। ওই যে বাড়িতে থাকি না, সেই জন্য এক্সট্রা প্রচুর কাজ জমে থাকে। ক্যাবিনেটের কৌটোগুলো এলোমেলো হয়ে আছে, তারপরে কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, মানে ওগুলো কৌটোর মধ্যে ঢেলে রাখা হয়নি, ওই প্যাকেটের মধ্যেই রয়েছে। সেগুলোই এখন সব ঠিক করে রাখবো, আর ক্যাবিনেটটাও পরিষ্কার করে নেব। তারপর যেই কৌটোগুলো নোংরা হয়েছে সেগুলো সব উপর দিয়ে পরিষ্কার করে রাখবো। আমার বাড়িটা আমার কাছে একটা মন্দিরের মতো। প্রত্যেকটা মানুষের কাছেই যার যার বাড়ি তার তার কাছে মন্দিরের মতো। মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো খাদ্য আর বাসস্থান। মানুষ একটু ভালো মন্দ খাওয়ার জন্য, একটু ভালো জায়গায় থাকার জন্য সকাল থেকে রাত অবধি অনেক কষ্ট করে। ওই জন্য যার যার বাড়ি তার তার কাছে একটা মন্দিরের মতো। রান্নাঘরের ক্যাবিনেটগুলো সব গোছানো হয়ে গেল। তারপর আমাদের অ্যাকোরিয়ামটা যেদিকে থাকে সেই দিকে আমি চলে গেলাম। এখানটাতে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার লাগাবো। এই ফ্লাওয়ারটা অনেক দিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে হুক ছিল না। ওই দেয়ালে যে হুকগুলো চিপকে দেয় ওই হুকগুলো ছিল না, তো সেই জন্য আর এটা হ্যাং করা হয়নি। তো সেদিন আবার এই হুকগুলো অনলাইন থেকে নিলাম। আগে দিয়েছি আমি রাজার পাঠ করতে। এই অর্জুনটা এমন একা বেকা করে এই মোবাইল ধরে, ভিডিও ভালো আসে না। ওমা, আমি তো পারছি না। এটা লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, একা দিয়ে হবে না। এটা এখানে হ্যাং করে দিলাম, দূর থেকে দেখে কেমন লাগে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। অ্যাকোরিয়ামের উপরে যদি কিছু একটা রাখা যেত তাহলে ভালো লাগতো, বা অ্যাকোরিয়ামের মধ্যে মাছ থাকলেও দেখতে ভালো লাগতো। অ্যাকোরিয়ামের উপরে কি রাখা যায়, দাঁড়াও দেখছি, কিছু একটা খুঁজে বের করতে হবে। আমার কাছে একটা হ্যাঙ্গিং চেইন ছিল, সেটা দেখো এই দরজাতে লাগিয়ে দিলাম। আর এপাশে অ্যাকোরিয়ামের উপরে কালো রঙের একটা প্লাস্টিকের টব রাখলাম, আর তার উপরে একটা সেই ওই আর্টিফিশিয়াল যে পদ্ম ফুলগুলো হয় ওগুলো রাখলাম। তো এই জায়গাটা আগের থেকে দেখতে ভালো লাগছে। এই জায়গাটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু হালকা ডেকোরেশন করে নেব। এখনও এইখানে আমার অনেক কিছু করার ইচ্ছে আছে, তবে জিনিসপত্র সেরকম একটা নেই, সেই জন্য আর আমি এই জায়গাটা ওইভাবে ডেকোরেশন করতে পারিনি। হাতের কাছে যেটুকু যা ছিল সেইটুকু দিয়েই ওই জায়গাটা ডেকোরেশন করে নিলাম। আর আমার কাছে সেই কবে থেকে দেখো লাখ টাকা সম্পত্তি জমে রয়েছে। আমার কাছে দেখো প্যাকেট করা অনেকগুলো সিরামিকের মগ রয়েছে, বাটি রয়েছে, থালা রয়েছে, তো সেগুলো আর ঠিক করে রাখা হয়নি। আসলে এগুলো এত সুন্দর করে প্যাকিং অবস্থায় ছিল, এই প্যাকিং খুলে আমার আর এগুলো সাজাতে ইচ্ছে করেনি। এই দেখো কত সুন্দর প্যাকিং করা। তো এগুলো কিছুই কিন্তু কেনা হয়নি। কৃপা জন্মদিনে গিফট পেয়েছিল, তারপর আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গা থেকে গিফট পেয়েছিল, আর এই পিসি চন্দ্র জুয়েলার্সের মগটা অর্জুন পেয়েছিল। আমার বোনের ফ্ল্যাটে যখন অর্জুন বেড়াতে গিয়েছিল সেই সময় ওদের ফ্ল্যাটে পিসি চন্দ্র থেকে একটা খেলা অর্গানাইজ করেছিল, তো অর্জুন সেই খেলাতে পার্টিসিপেট করে ফার্স্ট হয়েছিল, তখন ওরা ওই মগটা ওকে দিয়েছিল। ওই বল পাসিং গেমগুলো থাকে না, সেই গেম।
সেদিন আমিও বোনের ফ্ল্যাটে গিয়েছিলাম। আমাকে দেখে তো পিসি চন্দ্রের লোকগুলো ছুটে এসেছিলো ওদের ওই ফর্ম ফিল আপ করানোর জন্য, মানে ওই যে মান্থলি স্কিমগুলো থাকে না সেগুলো করানোর জন্য। তারপর তো আমি ওগুলো করব না, আমি বারণ করে দিলাম, কিন্তু ওরা আমাকে বারবার সেই জোর করলো ওখানে খেলার জন্য, মানে পিলো পাসিং খেলার জন্য। খুব জোরাজুরি করলো ওখানে। তারপরে আমি পিলো পাসিং খেললাম, আমিও জানো তো ফার্স্ট হয়েছিলাম। লাস্টে আমি আর আমার বোনের বর ছিল, তো আমি সেদিন ব্লগ করিনি, তো তাই আর তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি। পিলো পাসিং গেমে কিন্তু অনেকেই ছিল, প্রায় মনে হয় 10-15 জন মতো ছিল, কিন্তু লাস্টে আমি আর আমার বোনের বর এই দুজন শুধু ছিলাম। আমার বোনের বর ওইরকম একটা পিসি চন্দ্রের মগ পেয়েছিল। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ক্যাবিনেটটাও গোছানো হয়ে গেল। কাচের জিনিসপত্রগুলো সমস্ত কিছু আজকে সাজিয়ে রাখলাম। মগগুলো সব প্যাকেট থেকে বের করলাম, মানে যত যা জিনিসপত্রগুলো প্যাকিং করা অবস্থায় ছিল সেগুলো সব খুলে আজকে এটার মধ্যে সাজিয়ে রাখলাম। আজকে সকালবেলা টিফিনে রুটি করেছিলাম, কৃপাকে 2টো দিয়েছি, ও কলেজে গিয়ে খেয়ে নেবে। আর বরকে 2টো দিয়েছিলাম, একটা খেয়েছে আর একটা খায়নি। এটা হলো গিয়ে পনির ভুজি আর ভেন্ডি ভাজা করেছিলাম। তো আমার বর এই যে খায়নি, তরকারি আর রুটি রেখে গেছে, একটা খেয়েছে আরেকটা রেখে গেছে, তো এটা আমি পরে খেয়ে নেব। অর্জুনকে যা দিয়েছে অর্জুন খেয়ে নিয়েছে, পনির ভুজি দিয়ে রুটি খেয়ে নিয়েছে, ওইটা তো দুধ, এটা ফ্রিজে রাখতে হবে। আর কালকে লাউ শাকের তরকারিটা করেছিলাম, তো সেটা এখন এইটুকু আছে, কৃপাকে একটুখানি দিয়েছি। আর ওই যে ঘর মোছার মেয়েটা ওকে দিয়েছি ডাল দিয়ে, আর এই লাউ শাক দিয়ে ভাত দিয়েছি। কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি করেছি, ওইটা হলো গিয়ে পনির ভুজি। গাজর, বিনস, টমেটো এই দিয়ে ওই পনির ভুজিটা করেছি। অর্জুন তো খুব ভালো খেয়েছে, অর্জুন 2বার করে নিয়েছে তরকারিটা। পটল ভাজা করেছি আর হলো গিয়ে পনিরের তরকারি, আর এটার মধ্যে আছে ডাল। আমি এখনও ডালটা কৌটোর মধ্যে ঢালিনি। লাউয়ের তরকারি, পনিরের তরকারি এগুলো টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, যখন যাব তখন বের করে নিয়ে চলে যাব। তা না হলে না আবার আমাকে জাল দিতে হয়, কারণ ভোরবেলার দিকে রান্না করি তো, খুব ভোরে রান্না করি, আর এখন তো একটু গরম পড়ে গেছে ওই জন্য। তো ডালটা একটা কৌটোর মধ্যে ঢালবো, তারপরে সেটা ফ্রিজে রেখে দেবো। আর বাদ বাকি তরকারি পাতেই সব কৌটো ভরা হয়ে গেছে। এই কৌটোর মধ্যে জিনিসপত্র ভরা আমার কাছে যে কী চাপের লাগে, একদিক দিয়ে রান্না করে আরেকদিক দিয়ে কৌটোর মধ্যে ভরে। এখন আমি যাব ঠাকুর ঘরে, এবার শিব ঠাকুরের পুজোটা করব, তারপর একটু বিশ্রাম নেব। 40 বাজে, এখানে এসে 2:35-এর সময় একটা ট্রেন দেখলাম চলে গেল। এবার 2-3 জনকে জিজ্ঞেস করলাম যে এটা কি হাবড়া লোকাল, বলে হ্যাঁ হাবড়া লোকাল, কিন্তু ওটা তো 2:55-তে আসে, কী জানি বুঝতে পারছি না। দাঁড়িয়ে রয়েছে। আমার বড় আজকে এসছে, মানে ও যাবে না, ও টিকিট কাটতে গেল। কী করবে এটা? হ্যাঁ আমি আজকে এই বড় বড় 2টো ব্যাগ নিয়ে এসেছি, তো মানে বড় না ঠিক, অনেকটাই ভারী। আর অর্জুনও আসে সাথে, তাই ওকে বললাম যে তুমি একটু আসো, টিকিট ফিকিট একটু কেটে নিয়ে আসো। আমি গিয়ে দাঁড়াই, আমি ওইখান থেকে ঘুরে এসেছি। চলে এসছে হাবড়া লোকাল। এর আগে যেটা এসেছিল সেটা বনগা লোকালে ছিল, বনগা থেকে এসছে, আমাকে ভুলভাল বলেছে। আমি আর অর্জুন এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। তো এখন তো ট্রেনে উঠলাম, তারপর আবার বাসে উঠতে হবে। ফ্ল্যাটে চলে আসলাম, আর তোমাদেরকে একবার একটু দেখাই বাড়ি থেকে আমি কি কি টেনে টেনে নিয়ে আসলাম। সব সময় আমাকে এরকম হাবড়া থেকে টেনে টেনে জিনিসপত্র নিয়ে আসতে হয়। এ দেখো আদা বেটে নিয়ে এসছে, এই কোটোর মধ্যে আদা বাটা, কলা, শসা, একটু ময়দা, সুজি, এগুলো কিন্তু আর্ধেক বাড়িতে ছিল, সেগুলোই আমি নিয়ে এসেছি। এটা হলো কারি পাতা। ওই ময়দা সুজি বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম এখানে নিয়ে আসি, ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিতে পারবো। আর এগুলো হলো ক্যাপসিকাম, 5টা বড় বড় ক্যাপসিকাম ট্রেন থেকে 10 টাকা দিয়ে কিনলাম। তারপরে সাবুর পাঁপড় কিনলাম, এগুলো ট্রেন থেকে কেনা হয়েছে। কৃপার বড় বড় ওষুধের শিশিগুলো নিয়ে এসেছি। তারপরে বাড়িতে যা খাবার দাবার রান্না করেছি সেগুলো সব টিফিন বক্স ভরে নিয়ে আসলাম। তারপরে একটু ডাল বাটা নিয়ে এসেছি। এখানে তো আমার ব্লেন্ডার মেশিন নেই, তো ভাবলাম যে একটু ডাল বেটে নিয়ে যাই, নিরামিষ সবজি রান্না করলে তার মধ্যে দিতে পারবো। খেজুর আনলাম, তারপর কাজু বাদাম, পনিরের প্যাকেটটা নিয়ে আসলাম। আর এটা
হলো গিয়ে ওই প্লাস্টিকের ঝুড়ি টাইপের, ভাবলাম যদি মোমো বানাই তাহলে ওটা আমার কাজে লাগবে। একটু বাসমতি চাল নিয়ে আসলাম, অর্ধেক বাসমতি চালের প্যাকেট পড়েছিল সেটাই নিয়ে এসেছি। তারপরে লাউ শাক নিয়ে আসলাম, এটার মধ্যে রয়েছে মশলা, ওটস, তারপর চালের গুঁড়ো, কোনো কিছু ভাজাভুজি করতে গেলে চালের গুঁড়ো পাই না, সেটাও নিয়ে আসলাম। আরও টুকটাক অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলোর কথা আমার মনে নেই। দেখো এইবার কাঁচিটাও নিয়ে এসেছি, ঘরে কাঁচি নেই, কাঁচির খুব দরকার হয় ঘরে, ওই জন্য এটা নিয়ে আসলাম। আগের সপ্তাহে সুই সুতো নিয়ে এসেছিলাম। 8:11 বাজে, আমরা প্রায় মনে হয় ঘন্টাখানিক ধরে বাইরে হাঁটাহাঁটি করছি। আসলে পথঘাটগুলো কিছু চিনি না তো, ওই জন্য হেঁটে হেঁটে দেখছি। সেদিনও আমি ওই সিটি সেন্টারে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমি আর অর্জুন। হাঁটতে হাঁটতে শিব ঠাকুরের মন্দির খুঁজে পেলাম। কৃপা বলে, মা চলো তো একটু দর্শন করে আসি। এখানে ফাঁকে ফাঁকে দু একটা মন্দির খুঁজে পাওয়া যায়, আমরা তো এখানে থাকি না, চিনি না। এখন 9:15 বাজে, এইমাত্র ডিনার করলাম আর বাজার থেকে এসছি ওই 7:30 নাগাদ এসছি। এসে তারপরে এই শুয়ে শুয়ে ওদের সাথে গল্প টল্প করছি, মোবাইল দেখছি। তারপরে এই ডিনার করে এখন শুয়ে পড়লাম। বাসন কোসন আর কোনো কিচ্ছু ধোয়া মাজা করিনি, সব ওই সিঙ্কের মধ্যে রয়েছে। কালকে সকালে রান্না করতে করতে ওই বাসনগুলো সব ধুয়ে নেব। এখন আর পারছি না, আর ইচ্ছে করছে না। সেই সকাল 4টে থেকে চলছে তো, এখন ইচ্ছে করছে ঘুমিয়ে পড়তে। সোমবার দিন আমি এই রবিবার আর সোমবার আমি খুব টায়ার্ড থাকি, শোয়ার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়ি। আমরা বাইরে যখন গিয়েছিলাম সেই সময় অনেক কিছু বাজার হাটও করে নিয়ে এসেছি। চাউমিন কিনলাম, ওই কাঁচা চাউমিনের প্যাকেট সেটা কিনলাম। তারপরে আর কি কিনলাম জানি, মাছ কিনেছি, অনেক টাকার মাছ কেনা হয়েছে। 320 টাকার মাছ কিনলাম, কাতলা মাছ কিনেছি। তো 850 হয়েছে, তো 850 একটু বেশি হয়েছে, 320 টাকা দাম নিল। আমি আবার আমার বরকে ফোন করলাম, ওকে জিজ্ঞেস করলাম যে মাছ 400 টাকা কিলো বলে, তো মাছের দাম কি বেশি? বলে না না ঠিকই আছে, এরকমই দাম। তারপরে মাছটা কিনলাম। আমি অনেক দিন মাছ কিনি না তো, এখন তো আর সেরকম একটা বাজার হাট করা হয় না, তো সেই জন্য আমার বরকে জিজ্ঞেস করলাম। তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, প্রায় ঘন্টাখানিক আমরা রাস্তায় হাঁটাহাঁটি করেছি। পা দুটো এখন ব্যথা করছে, আর ওই জন্য আরও বেশি ক্লান্ত লাগছে। তারপরে আরও টুকটাক এই অর্জুন কেকের প্যাকেট, এটা সেটা এগুলো সব কিনে নিয়ে এসছে। কারণ এখানে তো আর পাশের দোকান নেই যে বললেই জানালায় দিয়ে যাবে, ওই জন্য বাইরে গেলে এটা সেটা কিনে নিয়ে আসি, ঘরে রেখে দিই। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।